এক্সকিউজ মি, শুনুন, এই 200 টাকা রাখুন আর যত দ্রুত সম্ভব সেলুনে গিয়ে আপনার এই মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি জঙ্গলগুলো সাফ করুন। ডান হাতের মধ্যে দৃশ্যমান 200 টাকার নোটের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটি। তার পাশেই দাঁড়ানো সেক্রেটারি বেশে থাকা পাভেল শিকদার অবাকের ন্যায় চোখ দুটি বড় বড় করে তাকিয়ে আছে মেয়েটির দিকে। দুপাশে থাকা গার্ড সহ দলের অন্যান্য লোকেরাও অবাক নয়নে তাকিয়ে আছে। এ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। দুহাত দিয়ে মুখ ঢেকে অবাক চোখে তাকিয়ে আছে অনন্দা। দু পা সামনে এগিয়ে ভয়ার্থ আর্তনাদ করে কবজি চেপে ধরল স্পর্শীর। গলার স্বর নিচে নামিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই পাগল নাকি? এসব কি ধরনের অভদ্রতা স্পর্শী? উনি আমাদের এখানকার এমপি। তোর জন্য না জানি আমাকে কতটা ভোগ করতে হয়। বলেই চাপা আর্তনাদ করে উঠল। তারপর আলতো হাসার চেষ্টা করে সামনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ক্ষমা করবেন ভাইয়া, ও একটু এমনই মজা করে সবার সাথে। এখানে নতুন তো, আপনাকে চিনতে পারিনি। হাত ছিটকে নিল স্পর্শী। অনন্দার দিকে তাকিয়ে নাক ছিটকে বলল, তো আমি ভয় পাই নাকি ওনাকে? আর আমি খারাপই বা কি বললাম? আমি তো বরং ভালোর জন্যই বললাম। শুনুন এমপি মশাই, এই যে আপনার মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি চুল, এগুলো কেটে ফেলুন। ভীষণ ভয়ঙ্কর দেখায় আপনাকে। এরকম জঙ্গল নিয়ে বসে থাকলে তো সবাই ভয় পাবে আপনাকে। শেষে দেখবেন কেউ ভোটই দিল না, হেরে যাবেন। কপালে হাত দিয়ে নিজের অসহায় অবস্থা জানান দিল অনন্দা। তারপর স্পর্শীকে পুনরায় রাগত স্বরে বলল, উনি বর্তমান এমপি স্পর্শী, অলরেডি ভোটে জিতে বসে আছে সে। সামান্য আশাহত দেখা গেল স্পর্শীকে, কিন্তু তাও থামল না। প্রতিবারের মতো আফসোসের স্বরে বলল, দেখেছেন, সবাই আপনাকে ভয় পেয়ে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে। আপনি আপনার জনগণকে খুব ভালোবাসেন, তাই না? তাহলে দ্রুত এগুলো কেটে ফেলুন। দেখবেন পরের বার তারা আপনাকে ভালোবেসেই ভোট দিবে। দুহাত দিয়ে মুখ চেপে ধরল পাভেল। এত জোরে চাপার পরেও হাসির বেগ থামছে না। আঙ্গুলের ফাঁক দিয়ে খিকখিক করে শব্দ বেরিয়ে যাচ্ছে অস্পষ্টভাবে। দলের মধ্য থেকেও চাপা হাসির শব্দ কানে আসছে পরশের। ভেতরটা রাগে অস্বস্তিতে ফেটে যাচ্ছে। হাতের 200 টাকার নোটটা 5 আঙ্গুলের তারা বদ্ধ তালুতে মুচড়ে যাচ্ছে। আজ এখানে একটা ছেলে হলে এতক্ষণে ঠাটিয়ে 4-5টা থাপ্পড় মারত সে। কিন্তু ভাগ্য তার অতি বিষণ্ণ দেখে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সদ্য এমপি হয়েছে। এর মধ্যেই কোনো প্রাপ্তবয়স্কা নারীর গায়ে হাত বা কটু কথা এমপি হিসেবে তার বলা মোটেই সঙ্গত হবে না। কেননা মুহূর্তের মধ্যে ঘটনাগুলো ছড়িয়ে যাবে পুরো অঞ্চলে। জায়গাটা নির্দিষ্ট এলাকার বাইরে হলেও দেখা যেত। দাঁতে দাঁত চেপে নিজের রাগকে কন্ট্রোল করে হাতের নোটটা পাভেলের হাতে দিল। হন হন করে চলে এলো গাড়ির সামনে। ভেতরে ঢুকে বসতেই দ্রুত পায়ে এগিয়ে এলো পাভেল। দরজা খুলে ত্রস্ত পায়ে ভাইয়ের পাশে বসলো। একটা অসহ্যকর অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে পরশ। রাস্তার মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটলো, তাও দলের লোকের সামনে। এটা ভীষণ অপমানজনক। আফসোস হাঁসফাঁস করতে করতে পাভেলের দিকে তাকালো। হাতের মুঠোয় 200 টাকার নোটটা দেখেই চমকে উঠল। আশ্চর্যের সুরে বলল, তুই টাকাটা দিয়ে আসিস নি? পেট মুচড়ে উঠল পাভেলের। আমতা আমতা করে বলল, কেন? তুই কি দিয়ে আসতে বলেছিলি? না মানে মেয়েটা তো চলে গেল, তাই দিতে পারেনি। মুহূর্তেই সকল রাগ মাথায় চেপে ধরল পরশের। দাঁতে দাঁত চেপে পড়ল, তোকে কি টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য দিয়েছিলাম আমি? পাভেল চোরা চোখে বলল, দিয়ে দিত তো বলিসনি, হাতে দিয়ে চলে এসেছি। আমি তো ভাবলাম। যাই বলিস, মেয়েটা কিন্তু খারাপ কিছু বলেনি। সত্যি তোকে দেখলে আমারই ভয় করে। ভ্রু কুচকে পাভেলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিছু একটা ভেবে অন্যদিকে তাকালো। এসব ঠুনকো বিষয় নিয়ে ভাবলে তার চলবে না। গত 4 দিন ধরে তার দায়িত্বরত পিরোজপুরে 3-এর নির্দিষ্ট অঞ্চলগুলো একে একে ঘুরে দেখছে সে উদ্দেশ্যেই আজ এই উপজেলায় এসেছিল। ভেতরে গ্রাম থেকে ঘুরে গাড়ির কাছে আসতে না আসতেই এরকম এক উগ্র পাগল বেশ সামনে পড়ল।
ভর দুপুরবেলা। ঘড়ির ঘন্টার কাঁটা তখন একটাকে পেরিয়ে গেছে ইতিমধ্যেই। সূর্যটা মাথার উপর খাড়াভাবে অবস্থান নিয়েছে, নিজের সমস্তটুকু তেজ ধরণীতে বিস্তার করে এক অদৃশ্য আনন্দে মেতে উঠেছে। ভর দুপুর হওয়ার কারণে ইতিমধ্যেই অনেক দোকানপাটই বন্ধ করা হয়েছে। প্রত্যেকে তার নিজ বাসস্থানে অবস্থান নিয়েছে খাওয়া গোসল করার জন্য। দূরেই একটা টিনের ছাউনি দেওয়া দোকান বন্ধ থাকলেও তার সামনে রয়েছে ছোট্ট একটা কাঠের বেঞ্চি। সেখানে দৃশ্যমান হচ্ছে অনবরত মান অভিমান নিয়ে তুমুল ঝগড়া করা দুটো বসে থাকা নারী। অনন্দা গাল ফুলিয়ে বসে আছে অন্যদিকে তাকিয়ে, কতক্ষণ পর পর স্পর্শীকে দেখছে আর মুখ ঝামটা মেরে চোখ সরিয়ে নিয়েছে। কিছুক্ষণ পর অভিমান মিশ্রিত কণ্ঠে ঝাঝালো স্বরে বলল, তোর অমন পাগলামি করার কি কোনো দরকার ছিল স্পর্শী? সব জায়গায় তোর বাড়াবাড়ি। আজকাল তোকে নিয়ে রাস্তাঘাটে চলতেও আমার ভয় লাগে। আতঙ্কে থাকি কখন না কখন তুই নিজের রূপ বের করে অন্যকে আক্রমণ করে বসিস। আরে যেখানে গ্রামের চেয়ারম্যানের সাথে কথা বলতেই সবার ভয় লাগে, সেখানে তুই একজন এমপিকে এভাবে অপমান করলি। কোথাকার না কোথাকার মানুষ, চিনি আমরা ঠিকভাবে একে। ওনারা থাকেন শহরে, এসেছে গ্রাম পরিদর্শন করতে, ভালো কথা। কিন্তু তুই কি করলি? উল্টে চেঁচিয়ে গিয়ে তাকে অপমান করলি। ভাল লাগে না আমার এসব। যদি গ্রামে জানাজানি হয় তাহলে সবাই আমাকে দোষারোপ করবে। তুই তো আর এখানে থাকিস না, আমাকেই দিন শেষে সবার কথা শুনতে হবে। ভ্রু কুচকে এক ধ্যানে অনন্দার দিকে তাকিয়ে রইল স্পর্শী। হাতের পেয়ারাতে শেষ কামড় বসিয়ে দিয়ে অন্যদিকে চাইল। মুখের টুকু শেষ হতেই অনন্দাকে বলল, আশ্চর্য, সামান্য এটুকু ঘটনার জন্য তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই এমন ভাবে বলছিস যেন আমি তোদের এলাকার এমপিকে টিস করেছি। আরে বাবা, উনি একজন ছেলে। উনি কেন এত বড় বড় মেয়েদের মতো চুল রাখবে? তার উপর আবার সেগুলো পেছনে ঝুঁটি বেঁধে রেখেছে। মুখের অবস্থা দেখেছিস? দাড়ি গোফে একদম জঙ্গল হয়ে আছে। এ খায় কিভাবে? জঙ্গলি কোথাকার। ইচ্ছে তো করছিল চুলের ঝুঁটি ধরে টেনে ফেলে দিয়ে কাদায়। তুই ছেলে, নেতা মানুষ, নেতার মতো থাকবি। যে কোনো মেয়ে তোকে দেখলে ক্রাশ খাবে, হুমড়ি খেয়ে পড়বে বিয়ে করার জন্যে। তা না, মুখ চুলের এমন অবস্থা করেছে যে দেখলে মেয়েরা কেন, ভোটারটাও দৌড়াবে। দাঁতে দাঁত চেপে অনন্দা পুনরায় বলল, তাতে তোর কি? তোর কোত্থেকে জ্বলছে? ওনার চুল উনি প্রয়োজনে কাঁধে কেন হাঁটুতে পর্যন্ত রাখবেন? তোর সমস্যা কোথায়? কেঁপে উঠল স্পর্শী, গলা হাঁকিয়ে বলল, আমার অনেক সমস্যা। আমি এইসব ছ্যাঁচড়ামো দেখতে পারি না। তোদের এমপিকে বলিস মাথায় হিজাব বেঁধে রাখতে। দ্বিতীয়বার ওই চুলগুলো আমার সামনে পড়লে ন্যাড়া করে দিব। দ্রুত পায়ে বেঞ্চ থেকে উঠে এলো অনন্দা। স্পর্শীর হাত ধরে করুণ কণ্ঠে বলল, বইন, তোর আমার বাড়িতে আর বেড়াতে হবে না। বিকেলের বাসে তুই ঢাকা চলে যা। তোকে হাত জোর করে বলছি। প্রয়োজনে মাঝে পিঠা খাবার দাবার তোকে খাওয়াবে, সেগুলো আমি ঢাকায় তোর জন্য নিয়ে যাব। তাও তুই এখান থেকে যা, আর আমাকে একটু শান্তি দে। একটু থেমে, আমার জীবনের সব থেকে বড় ভুল তোর সাথে ফ্রেন্ডশিপ করা। ভ্রু কুচকে তাকিয়ে রইল স্পর্শী। গা চালানো হাসি দিয়ে বলল, এমন ভাবে বলছিস যেন আমি তোর সাথে প্রেম করছি। তুই বারবার আমার সাথে ব্রেকআপ করতে চাইছিস, আর আমি তোর পা ধরে বলছি, বাবু শোনো, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। একটু থেমে, চর এখান থেকে, ফোট। আর শোন, দাওয়াত দিয়ে এনেছিস তুই। এবার আমার যেদিন যেতে ইচ্ছে করবে সেদিন যাব। তার আগে এক পাও বের হব না। প্রয়োজনে তোকে বের করে দিব বাড়ি থেকে। সন্ধ্যাবেলা। ঘড়ির কাঁটা তখন মাত্র 6টাকে ছুঁল। আশেপাশে আবছা অন্ধকার নেমে গিয়েছে। ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে লাফ দিয়ে উঠে বসলো। ধীরে ধীরে কান্নার আওয়াজ পাচ্ছে, সাথে চারিদিকে হইচই পূর্ণ পরিবেশ। দ্রুত পায়ে দরজার কাছে আসতেই অনন্দা হাত চেপে ধরল স্পর্শীর। চাপা আর্তনাদ দিয়ে ছোট্ট স্বরে বলল, প্লিজ ওদিকে যাস না, ঝামেলা হবে। হার্ট দ্রুত গতিতে চলছে স্পর্শীর। ওদিকে কান্নার আওয়াজ আরো বাড়ছে। পুনরায় ধমক মেরে জিজ্ঞেস করতেই অনন্দা বলল, ওখানে একটা মৃত ছেলের সাথে একটা জীবিত মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে।
অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শী। এ যেন স্বপ্ন না হয় কোনো আদ্যিকালের মুভি দেখছে সে। এমন আজব উদ্ভট কথা শুনতেই হাত পা কেমন শিরশির করে উঠছে। ভাঙা ভাঙা গলায় পুনরায় জিজ্ঞেস করলো, আমার সাথে মজা করিস না প্লিজ। জানি তোদের হিন্দু ধর্মের অনেক কালচার রয়েছে, কিন্তু তাই বলে এমন উদ্ভট কথা বলবি না আমার সাথে। ওখানে অনেক হইচই, কান্নাকাটি হচ্ছে, প্লিজ বল না আমায় কি হয়েছে। থেমে জোর গলায় আবারও বলল। ঠিক আছে, তোর বলতে হবে না, আমি নিজে গিয়েই শুনছি। সামনের দিকে দুপা আঘাতেই পুনরায় চাপটে ধরল অনন্দা। অস্থির কণ্ঠে বলল, তুই আমার কথাটা প্লিজ বোঝার চেষ্টা কর। তুই গেলে ঝামেলা আরও বাড়বে। এমনিতেই তুই বাড়িতে আছিস বলে ঠাকুর মশাই বাবার সাথে কথা বলছেন না। তিনি ভীষণ ধর্মকর্ম মানে। এমনিতেই আমাদের এই বাড়িতে প্রতি বছর সরস্বতী পূজা থেকে শুরু করে যাবতীয় সব পূজা করা হয়। বাড়িতে জাগ্রত মন্দির রয়েছে। বাবাকে এই কদিন সাফ সাফ মন্দিরে উঠতে বারণ করেছে ঠাকুর মশাই। বলেছে তুই আমাদের সাথে একসাথে বসে খাবার খেয়েছিস, এতে নাকি অন্নপাপ হয়েছে। উনি বলেছে তুই যাওয়ার সাথে সাথে পুরো বাড়িঘর গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করতে। সে তোকে ওখানে এসব ধর্মীয় কাজে দেখলে আরও রেগে যাবে ঠাকুর মশাই। প্লিজ যাস না। অবাক হয়ে অনন্দার দিকে তাকিয়ে রইল স্পর্শী। হুট করেই নিজেকে কেমন অপমানিত বোধ করলো, যেন মুখ দিয়ে টু শব্দটাও বের হতে চাইছে না। ধীর কণ্ঠে শুধালো, এতই যখন বাধা নিষেধ, তাহলে তুই আমাকে এনেছিলি কেন? আমি তো নিজে থেকে আসিনি, বরং তুই মায়ের কাছে টানা 3 দিন আমাকে নিয়ে আসার জন্য অনুরোধ করেছিস। কিছুটা আশাহত দেখালো অনন্দাকে। হুট করে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল, তুই আমাকে একদম ভুল বুঝিস না প্লিজ। দেখ, আমি বা আমার পরিবার তোকে খুব ভালোবাসি। বাবা মাই অনেক জোর করেছে তোকে নিয়ে আসার জন্য। আসলে তখন আমি বুঝতে পারিনি বাড়িতে আসলে এতটা প্রবলেমে পড়তে হবে। ভেবেছি আমার বাড়ি আমি আমার বন্ধুকে নিয়ে আসব। কিন্তু শহরে থাকতে থাকতে এক প্রকার ভুলেই গেছিলাম যে বাড়ি আমাদের হলেও দিন শেষে সমাজে চলতে হয়। সমাজ থেকে নানা বাধা নিষেধ আসবে, আর সেগুলো মুখ বুঝে সহ্য করতে হবে। দেখ, আমি বাবা বা মা কেউই বা এই বিষয় নিয়ে একটু চিন্তিত নই। বাবা তো বলেই দিয়েছে যতদিন ছুটি আছে ততদিন তুই আমার সাথে এখানে থাকবি। কে কি বললো সেটা বাবা দেখে নেবে। কিন্তু সমস্যাটা তো তোকে নিয়ে। তুই হুটহাট এক এক জায়গায় এক একভাবে আক্রমণ করে বসছিস। যেখানে যাই হোক না কেন তাতে আমাদের কি? শুধু শুধু ঝামেলায় না জড়ানোই ভালো। তুই হাত মুখ ধুয়ে আয়, মা লুচি বানিয়েছিল বিকেলে, আয় খাবি। খাবার কথা বলতেই টনক নড়ে উঠল স্পর্শীর। অনন্দার হাত ছিটকে বলল, ওহ বেশ ভালো, তুই আমার থেকে কথাগুলো এড়িয়ে যাচ্ছিস। বলবি না তো ওখানে কি হয়েছে? ঠিক আছে, আমি নিজে গিয়েই শুনে নিচ্ছি। মুহূর্তেই গতিশীল স্পর্শীকে টেনে নিল ঘরের ভেতর। হার মানল অনন্দা। শান্ত কণ্ঠে স্পর্শীকে বোঝানোর স্বরে বলল, শোন, আমাদের পেছনে বাড়ির ডান পাশের ঘরে একটা মেয়ে থাকে। পুজোর সময় প্রায় দেখা হতো, তুইও তো চিনিস। ওই যে সেদিন বিকেলে দেখা হলো শ্রাবণী, ওই কাছে। ভ্রু কুচকে ফেলল স্পর্শী। বলল, কেন কাঁদছি? এই পর্যায়ে হাঁসফাঁস করতে লাগলো অনন্দা। অনেকক্ষণ চোখ থেকে জিভ দিয়ে ঠোঁট ভেজালো। বলল, ওদের পাশের ঘরে আরেকটা ছেলে থাকে, শুভ নাম ওর। ও শ্রাবণীকে পছন্দ করে অনেক বছর। ওদের মধ্যে নাকি সম্পর্কও ছিল। আমি এই বিষয়ে তেমন কিছু জানি না। শুনেছি ওই মেয়েটা নাকি শুভকে ঠকিয়েছে, যার দরুন ছেলেটা সকালে সুইসাইড করেছে। ব্যাস, সেজন্যই আশেপাশে মানুষ শুভর পরিবার খুব খেপেছে শ্রাবণীদের উপর। মেয়েটাকে নাকি দুপুরের দিকে অনেক মেরেছে ছেলের মা পিসিরা মিলে। আমরা তো বাহিরে ছিলাম, এই জন্য এইসব টের পাইনি। এখন আবার শুনছি এই সন্ধ্যায়ও ওই ছেলেটার সাথে বিয়ে দিবে শ্রাবণীকে, তারপর দাহ করবে। পিলে চমকে উঠল স্পর্শীর। বলল, শ্রাবণীকেও জীবিত পুড়িয়ে ফেলবে? মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল অনন্দা। বলল, আরে না, ব্যাস পা দিয়ে সিঁদুর পরিয়ে দিবে নাকি, যাতে মেয়েটার আর কোথাও বিয়ে না হয়।
দুম করে উঠে পড়ল স্পর্শী, ঘৃণাচরিত কণ্ঠে বলল, অবাক হয়ে যাচ্ছি, এখনো এ ধরনের কুসংস্কার আছে পৃথিবীতে। কোন যুগে পড়ে আছিস তোরা? তোদের কোন ধর্মগ্রন্থে এমন বীভৎস নিয়ম লেখা আছে? কে বানিয়েছে এরকম বিধান? মাথা নিচু করে রাখলো অনন্দা, আমতা আমতা করে বলল, ঠাকুরমশাই বলেছে শ্রাবণীর ক্ষেত্রে এমন শাস্তি নাকি প্রযোজ্য। অনেকেই হয়তো ভেতরে ভেতরে এমন সিদ্ধান্ততে নারাজ, কিন্তু ঠাকুরমশাইয়ের উপর কেউ কথা বলে না। উনি আমাদের মধ্যে সব থেকে বৃদ্ধ আর সম্মানীয় ব্যক্তি। হাসলো স্পর্শী, দাঁতে দাঁত চেপে বলল, বয়স তো অনেক হলো বুড়োর, পটলটা তুলবে কবে? যাই হোক, আমি ওনার পটল তোলার ব্যবস্থা করছি। বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল অনন্দা। স্পর্শে গিয়েছে মানে আজকে তুল কালাম কাণ্ড বাঁধবে, এটাই বুঝি ওর এখানে থাকার শেষ দিন। এমন ভাবনা মাথায় আসা মাত্রই পিছু পিছু ছুটল। বিশাল মাঠ, সামনে বিশাল আকৃতির মন্দির, আশেপাশে মানুষের ছড়াছড়ি। কেউ বা জোর দিয়ে বলছে, ঠিক হয়েছে ঠাকুরমশাই, ওর মতো চরিত্রহীন মেয়ের সাথে এমনটাই করা উচিত, যাতে সমাজের অন্য 5টা মেয়েও এই ঘটনার শাস্তি নিয়ে ভয় থাকে। কেউ বা চুপচাপ দর্শকের ন্যায় তাকিয়ে দেখছে। আর শ্রাবণীর পরিবার ঠাকুর মশাইয়ের পা জড়িয়ে কাঁদছে, নানা রকম কথা বলে নিচু মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছে। ক্ষমা করে দিবেন ঠাকুরমশাই, ও ছোট মানুষ, এমন ভুল আর কখনোই করবে না। ওকে এই গ্রামে আর রাখবো না, পিসি বাড়িতে পাঠিয়ে দিব আজীবনের জন্য। আমার মেয়েটাকে ছেড়ে দিন। বাবার এমন আকুতি মিনতি দেখে চোখ ছলছল করে উঠল স্পর্শীর। ভেতরটা রাগে ফেটে যাচ্ছে। মেয়েটাও যে অনেকটা দোষী। এই মুহূর্তে ঠিক কি করা উচিত তার? কাকুতি মিনতি শুনল না ঠাকুর মশাই। পা ছিটকে তাদের দূরে সরিয়ে অনুসারীদের আদেশ দিয়ে বললেন, এই অলক্ষীকে মৃতদেহের পায়ের কাছে নিয়ে আসো। মুহূর্তেই ছেলের পিসি কাকিরা টেনে হিঁচড়ে এলোমেলো শ্রাবণীকে নিয়ে এলো শুভর পায়ের কাছে। কেউ একজন সিঁদুর ঢেলে দিল মৃত শুভর পায়ের বুড়ো আঙ্গুলে। এরই মধ্যে পাশ থেকে শুভর পিসি শ্রাবণীর মাথার চুল খামচে ধরে কপালে সিঁদুর লাগাতে গেল। মুহূর্তেই তার হাত খামচে ধরল স্পর্শী। এক ঝটকায় তার হাত থেকে শ্রাবণীকে ছাড়িয়ে নিয়ে চেপে ধরল নিজের বুকের সাথে। মেয়েটাও কেমন হতবিহ্বল হয়ে আষ্টে পৃষ্ঠে ধরল স্পর্শীকে। ইস, খুব ছোট মেয়েটা, এই তো আরশির বয়সেই হবে। এই বয়সেও এমন ঝড় কি করে সামলাবে মেয়েটা? আর সেই তো রাত হলে বোনকে জড়িয়ে ধরে ঘুমায়। কত ঝড় বিপত্তি পেরিয়ে ওকে বুঝিয়ে রেখে এলো 4 দিনের জন্য। উপস্থিত সবাই যেন আচমকা চমকে গেল। চোখ দুটো লাল বানিয়ে স্পর্শীর দিকে তাকিয়ে রইল ঠাকুর মশাই। তার কাজে বাধা এ যেন মহাপাপ। রাগত স্বরে তাকালো সব্যসাচীর দিকে, কঠিন কণ্ঠে বলল, সর্বসাচী, এই বিধর্মী মেয়ে মন্দিরের সামনে কি করে এলো? একে নিয়ে যাও। আর হ্যাঁ, বিয়ের পরে তুমি নিজে পুরো মন্দির গঙ্গা জল দিয়ে পবিত্র করবে। মুহূর্তেই কিছু মহিলা এগিয়ে এলো শ্রাবণীকে নিতে। স্পর্শী পুনরায় আড়াল করে দাঁড়ালো শ্রাবণীর সামনে। অস্থির কণ্ঠে সবাইকে বলল, আপনারা সবাই কি পাগল? কারো একটু বিবেক নেই? এইটুকু মেয়ের উপরে এ কেমন অত্যাচার? ও না হয় ভুল করেই বসেছে, তাই বলে কি আপনারাও ভুল করবেন? ও কি শুভকে বলেছে নিজের প্রাণ ত্যাগ করতে? শুভ নিজের বোকামিকে কেন্দ্র করে এমন কাজ করেছে, তাই বলে কি শাস্তি শ্রাবণী পাবে? আপনারাই বলুন, এটা কি ঠিক? সাময়িকভাবে আশেপাশের সবাই কিছুটা থেমে গেল। একে অপরের সাথে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। মুহূর্তেই হুঙ্কার ছাড়লো ঠাকুর মশাই, বলল, এই মেয়ের সাহস হয় কি করে আমার কাজে বাধা দেওয়ার? লগ্ন পেরিয়ে যাচ্ছে, দ্রুত শবদাহ করতে হবে। লাজ একটু পরেই পচন শুরু করবে। সাথে সাথেই আবারও সবাই উদ্বেগ হলো শ্রাবণীকে ছিনিয়ে নিতে। স্পর্শী হার মানলো, বুঝলো এখানে সবাই ঠাকুর মশাইকে ভগবানের ন্যায় মানে। তার কথার নড়চড় কখনোই করবে না তারা। এই মুহূর্ত এই ঠাকুর মশাই ভীষণ ক্ষমতাবান।
তাকে অগ্রাহ্য করে কেউ স্পর্শীর যুক্তি তর্ক মানবে না। যদি শ্রাবণীকে বাঁচাতেই হয় তাহলে এই ঠাকুরের চেয়েও ক্ষমতাবান কাউকে লাগবে, যিনি স্পর্শীর কথাগুলো মন দিয়ে শুনবেন এবং বিচার করবেন। আশ্চর্য ব্যাপার, এত বড় ঘটনা ঘটছে অথচ আশেপাশের কেউ টু শব্দটাও জানে না। নিশ্চয়ই এই বুড়ো সবাইকে বারণ করেছে যাতে এই ঘটনা রায়বাড়ির বাইরে না পৌঁছায়। আশেপাশে বার কয়েক তাকালো স্পর্শী। রায়বাড়ির বাইরেই একটা কাকপক্ষীও নেই। তার পাশেই শ্রাবণীর বাবা মা শ্রাবণীকে আড়াল করে ধরে রেখেছে। অঝরে কাঁদছে মেয়েটা। স্পর্শী ঠাকুর মশাইয়ের দিকে তাকালো। যেহেতু এই লোক বাইরে জানাতে চায়নি, সেহেতু তার দুর্বলতায় বাইরের লোকজন এখানে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিকে আনলে তাদের কথার চোটের সামনে নিশ্চয়ই দুর্বল হয়ে পড়বে এই বুড়ো। সে হয়তো ভয় পাচ্ছে তার এমন পাশবিক বিচার যেন বাইরের মানুষ না জানে সেই ব্যাপারে। গলা পরিষ্কার করে নিল এবারে। ঠাকুর মশাইয়ের তীর্যক দৃষ্টির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বলল, আপনি কি প্রশাসনের কেউ বা এখানকার জজ কোর্টের বিচারক? কোনটা আপনি? অথচ আপনার যা বয়স তাতে আরো 30 বছর আগে রিটায়ার্ড পাওয়া উচিত। যাই হোক, পুলিশ প্রশাসনকে বিষয়টা জানিয়েছেন ঠাকুর মশাই? সামান্য বিব্রত দেখালো বৃদ্ধকে। আমতা আমতা করে বলল, এটা আমার বংশ, এখানে আমার বিচারই চলে। আমাদের পারিবারিক ব্যাপারে বাইরের মানুষকে আনি না আমরা। তুমি এ বাড়ি থেকে অতি দ্রুতই চলে যাবে, নইলে আমরা ক্রোধের মুখোমুখি হবে। হেসে দিল স্পর্শী। বলল, এত বড় একটা ঘটনা ঘটলো, একজন সুইসাইড করলো, আরেকজনকে সেই মৃত মানুষটার সাথে বিয়ে দিচ্ছেন, আর প্রশাসন বা পুলিশকে কিচ্ছু জানাননি। আপনি কি ভয় পাচ্ছিলেন ঠাকুর মশাই? সে যাই হোক, পেতেই পারেন। আচ্ছা, বাদ দিলাম পুলিশ বাদ, অন্তত গ্রামের চেয়ারম্যান আর মেম্বারকে তো আনুন, তারাও বসুক, সালিশি করুক। আর তা না হলে আমি সোজা 999-এ কল দিলাম। আর সেখানে কল দিলে শুধু পুলিশ না ঠাকুর মশাই, সোজা মন্ত্রণালয় থেকে অফিসার আসবে, আর তখন আপনার এই সম্মানিত বিধি নিষেধ, শাস্তির ধরন, নিয়ম কানুন সব শুনবে। এরপর সেগুলো সংবিধানে যুক্ত করবে। এরপর আমরা সবাই সেগুলো অনুযায়ী দেশ চালাবো। ভালো হবে না ঠাকুর মশাই? হতভম্ব হয়ে গেলেন বৃদ্ধ লোকটি। ভীত সন্ত্রস্ত হয়ে আশেপাশে তাকাতে লাগলেন। স্পর্শী আলতো পায়ে হেঁটে গেল সব্যসাচী রায়ের দিকে। বলল, এই এলাকার চেয়ারম্যানের নাম্বারটা দিন তো আঙ্কেল। কোনরূপ বাকবিতণ্ডায় না জড়িয়েই পকেটে হাত দিলেন তিনি। ছোট্ট বাটন ফোনটা চেপে স্ক্রিনের নাম্বারে এনে দিয়ে দিলেন স্পর্শীর হাতে। পরপর দুবার রিং যাওয়ার সাথে সাথেই ওপাশ থেকে রিসিভ করলেন চেয়ারম্যান। স্পর্শী নিজের কথাগুলোকে সাজিয়ে নিল। বলল, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমি আপনার ইউনিয়নের রূপতলী গ্রামের রায়বাড়ি থেকে বলছি। এখানে একজন 19 বছরের ছেলে সুইসাইড করেছে। আরও কিছু ঝামেলা হয়েছে যেটাকে আমি ফোনে বলতে সক্ষম হব না। আপনি কিছুক্ষণের মধ্যে এই গ্রামের মেম্বারকে নিয়ে এখানে আসবেন। হুট করে ফোন ধরতেই এমন তেজস্বী কণ্ঠের বার্তা শুনে খানিকটা চমকে গেলেন চেয়ারম্যান। কি ঝামেলা হয়েছে সেটা জিজ্ঞেস করতেই পুনরায় স্পর্শী বলল, আমার জানা মতে রায়বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব মাত্র 15 মিনিট। আশা করি শীঘ্রই আসবেন, আর না আসলে এক্ষুনি বলবেন, আমি পুলিশকে আসতে বলবো। কিছুটা চিন্তায় পড়ে গেলেন চেয়ারম্যান। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। অস্থির হয়ে আশেপাশে তাকাচ্ছে স্পর্শী। প্রায় 20 মিনিট হয়ে গেলেও এখনো চেয়ারম্যানের টিকিটাও দেখা যায়নি। এক হাত দিয়ে শ্রাবণীর গাল ধরে নিচের দিকে ফেরালো। কণ্ঠে আফসোসের সুর এনে বলল, তুমি বিশাল বড় ভুল করেছো। কাজটা মোটেও করা উচিত হয়নি। যদি সম্পর্কের পূর্ণতায় না ঘটাতে পারো তাহলে জড়িয়েছিলে কেন? ছেলেটাকে আশা দেখিয়েছিলে কেন? কিছু না কিছু শাস্তি তোমাকেও মাথা পেতে নিতে হবে। মেয়েটা আঁতকে উঠল, অস্থির কণ্ঠে হেঁচকি তুলে বলল, দিদি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কখনো শুভর সাথে রিলেশনে জড়াইনি। ও আর আমি তো একই ক্লাসে পড়ি, সেই হিসেবে আমরা একসাথে স্কুল কলেজে যেতাম। কিন্তু ও আমায় পছন্দ করতো, প্রেম করতে চাইতো, কিন্তু আমি কখনো সাড়া দিতাম না। ও পুরো ক্লাস, কলেজ, এমনকি পাড়ায় পাড়ায় বলে বেড়াতো আমাদের মধ্যে সম্পর্ক আছে, যাতে অন্য কেউ আমাকে পছন্দ না করে।
কিন্তু বিশ্বাস করো, আমি সব সময় ওকে এড়িয়ে চলার চেষ্টা করেছি। তুমি আমার পুরো চ্যাট লিস্ট চেক করে দেখো, আমি এমন কিছুই করিনি। ও রাত বিরাতে জ্বালাতো আমায়, জানালার কাছে এসে বসে থাকতো, টোকা মারতো, কেউ দেখলে সম্মান যাবে। সেই জন্যই আমি কাল রাতে ওকে অনেক বাজে কথা বলেছি আমি ওকে পছন্দ করি না, অন্য আরেকজনের সাথে প্রেম করি, তাই। কিন্তু বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। বলেই কান্নায় পুরোপুরি ভেঙে পড়ল। স্পর্শী মলিন হাসল, শ্রাবণীর পিঠে হাত বুলিয়ে বলল, ব্যাস এইটুকুই দরকার ছিল। নিশ্চিন্তে থাকো, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এরই মধ্যে লোকজনের পায়ের আওয়াজ শোনা গেল মন্দিরের ডান দিক থেকে। চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার সহ এলাকার গণ্যমান্য আরো 7-8 জন ব্যক্তি এসেছেন। তাদেরকে দেখতেই কান্নায় ভেঙে পড়লেন শুভর মা। বললেন, চেয়ারম্যান সাহেব, আমার ছেলে আর নেই। ওই মাইয়া আমার ছেলেরে খাইছে। ওই রাক্ষসী আমার ছেলেটারে মায়ের ফাঁসে শেষ করে দিয়েছে। আমার বাবার কথা কয় না। ও বাবা, ওর থেকে ভালো মাইয়া এনে দিমু তোর জন্য। ছলছল করে উঠল স্পর্শীর চোখ, কিন্তু সে ভীষণ নিরুপায়। একজন সদ্য সন্তানহারা মায়ের সাথেই তার লড়তে হবে অন্য আরেকজনের সন্তানের জন্য। শান্ত কণ্ঠে শুভর মায়ের গায়ে হাত দিল, বলল, দেখুন আন্টি, শ্রাবণীর কোনো দোষ নেই। ও তো আর শুভর সাথে প্রেম ভালোবাসায় জড়ায়নি, বরং উল্টো আরো আপনার ছেলেই ওকে দিনের পর দিন বিরক্ত করছে। এভাবে কাউকে একপাক্ষিক ভালোবেসে ব্যর্থ হয়ে নিজের প্রাণ নেওয়া পুরোটাই বোকামি। এবারে আপনার সন্তানের বোকামির জন্য অন্য আরেকজনের সন্তানকে তো শাস্তি দেওয়া উচিত নয়, তাই না? মুহূর্তেই আশপাশ থেকে তেজি চিৎকারে চেঁচিয়ে উঠল শুভর পিসি, কাকি, প্রতিবেশীরা। যে যার মতো পারছে স্পর্শীর বিরুদ্ধে বলছে। শুভর মাকে কিছুটা চিন্তিত দেখালো, মুখের অবয়ব হুট করেই পাল্টে গেল, যেন সে আগেই জানতেন এই ব্যাপারে। নিজেকে সামলে স্পর্শীর বিরুদ্ধে বলল, সেইটা না হয় বুঝলাম, কিন্তু আমার ছেলের কোন দিকটা খারাপ ছিল? আমার ছেলেরা মাইনা নিতে ওর কোথায় সমস্যা ছিল? ওর তো 7 রাজার কপাল, আমার ছেলে ওরা পছন্দ করছে। ও গাইল দিছে শুভরে, হের লেগা আমার পোলা ঘেন্নায় মরছে। ওরে ওরে তো আমি নিজের হাতে গলা টিপা মারমো, ওরে ছাড়মো না আমি। হুঙ্কার ছাড়লেন চেয়ারম্যান, গলা হাঁকিয়ে বললেন, আমাকে এখানে কি জন্য ডাকা হয়েছে? কেউ কি বলবে এসব কি হচ্ছে? মুহূর্তেই একজন ছুটে গিয়ে কয়েকটা চেয়ার এনে বসতে দিলেন তাদের। স্পর্শী শ্রাবণীর হাত ধরে চেয়ারম্যানের সামনে গেলেন, শান্ত কণ্ঠে বললেন, আমি আপনাকে সবটা বলছি। এই মেয়েটাকে ওর পাশের ঘরের ছেলে শুভ রায় পছন্দ করে। দুজন কিন্তু সমবয়সী, কিন্তু আবেগী ছেলেটা ওকে পছন্দ করলেও মেয়েটা তাকে বরাবরই এড়িয়ে গেছে। কিন্তু যখন ছেলেটার ওই আবেগগুলোতে মেয়েটা বিরক্ত হতে লাগলো, তখন তাকে খোলাখুলি বারণ করে দিয়েছে, হয়তো কিছু কঠোর গালিও দিয়েছে, যার কারণে ছেলেটা প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। এবারে বলুন তো আঙ্কেল, এখানে মেয়েটার কি দোষ? তার তাকে পছন্দ নাই হতে পারে, রাত বিরেতে জানালায় এসে টোকা মারা, কথা বলার চেষ্টা করে মেয়েটা বিরক্ত হয়ে মান সম্মানের ভয়ে কিছু কঠোর কথা বলে থাকলেও সেখানে নিশ্চয়ই তার দোষ হবে না। চেয়ারম্যান মাথা নেড়ে সায় দিলেন, সাথে সাথে স্পর্শী পুনরায় বলল, এক্স্যাক্টলি, আমরা এখানে সবাই জানি মেয়েটা এখানে নির্দোষ, কিন্তু সমাজ সেটা মানতে নারাজ। সেই সকাল থেকে মেয়েটার উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। দেখুন আপনি, ওর চুলে হাতে লাগাতে পারছিলাম না আমি যন্ত্রণায়। ওর মাথার চুল ধরে ওকে মারা হয়েছে, সারা শরীর ব্যথায় নীল হয়ে গেছে। বুঝলাম সদ্য ছেলে হারিয়ে তাদের মা বাবা পাগল প্রায়, তারা এমন করতেই পারে, এটা স্বাভাবিক। কেননা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে শুভর মৃত্যুর জন্য শ্রাবণীই দায়ী। কিন্তু তাই বলে সমাজের মানুষ, পাড়া প্রতিবেশী, এমনকি যিনি পুজো অর্চনা করে থাকেন তিনিও এতটা জঘন্য বিচার কি করে করেন? তাদের কোনো শাস্ত্রেও এ ধরনের শাস্তি নেই, কিন্তু ঠাকুর মশাই নিজে এই নিয়ম বানিয়েছেন।
তারা চাইছিলেন শ্রাবণীকে শুভর পা দিয়ে সিঁদুর পরাবেন। এটা মোটেও কোনো বিয়ের মধ্যে পড়বে না, কিন্তু মেয়েটার ওপর সামাজিক, মানসিক, শারীরিকভাবে প্রচণ্ডভাবে প্রভাব পড়বে। ও ভেঙে গুড়িয়ে যাবে। আমি ভেবে পাই না মেয়েদেরকে এতটা দুর্বল কেন ভাবা হয়। আজ এই ছেলের জায়গায় যদি শ্রাবণী বা অন্য কোনো মেয়ে থাকতো আর সে মেয়ে সুইসাইড করত, তাহলে সেই ছেলেটাকে মোটেও দোষারোপ করতো না সমাজ, আর না তো শাস্তি দিত, বরঞ্চ সেই মৃত মেয়েটাকে কলঙ্কিনী করা হতো। তাদের ঘর পরিবারকে সমাজ থেকে কোণঠাসা করা হতো, কথায় কথায় অপমান করা হতো সেই বাবা মাকে। এমনকি সেই মৃত মেয়েটাকেও সবাই এটাই বলতো যে হয়তো পেটে অবৈধ সন্তান ছিল, যার কারণে মুখ দেখাতে না পেরে আত্মহত্যা করেছে। বিশ্বাস করুন আঙ্কেল, কেউ তখন সমবেদনা জানাতো না, বরঞ্চ তাদের যত ভুলগুলো সেগুলো সমাজে তুলে ধরা হতো। কিন্তু এখন দেখুন সব উল্টো। এখানেও মেয়েটাকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু ছেলেটা একদম বীর পুরুষ। এরকমটা কেন করা হয়? মেয়েদের কি একটু অধিকার নেই? তাদের কি ন্যায় বিচার পেতে ইচ্ছে করে না? আজ এই মেয়েটাকে দেখুন, ওর কারণে একটা ছেলে মারা গেছে। দোষী না হলেও শুভর মৃত্যুর কারণ ও কোথায় কান্না করবে, শোক করবে, নিজেকে দোষারোপ করবে এই ভেবে। কিন্তু তা না, বরং ওর এখন নিজেকে বাঁচাতে হচ্ছে সমাজের হিংস্রতার থেকে। কি নির্মম! আশেপাশের মানুষজন নীরব। চেয়ারম্যান অবাক হয়ে তাকালেন, তারপর ক্ষুব্ধ কণ্ঠে বললেন, এসব কবে হয়েছে আর আমাকে কেন জানানো হয়নি? কোনো বিপদ আপদ হলে তো সবার আগে আমার কাছে ছুটে যান, অথচ বিচারের সময় দেখেছি আপনারাই পারদর্শী। আমাকে দরকার পড়ে না তাহলে? আর ঠাকুরমশাই, আপনি তো ভীষণ বুদ্ধিমান লোক, আপনাকে অনেকেই মানে, তাহলে আপনি নিজে থেকে কি করে ভুল করলেন? এত কিছুর পরেও যেন ঠাকুরমশাই হার মানলেন না, ক্ষুব্ধ কণ্ঠে বললেন, এই মেয়ে দোষী, একে কিছুতেই এই রায় বাড়িতে রাখা যাবে না। আজকের মধ্যেই এই মেয়ে বাড়ি ছাড়া হবে, না হলে আমি আর এই রায়বাড়িতে পুজো করব না। আর তুমি ভোরের আলো ফোটার আগেই রায়বাড়ি ত্যাগ করবে। বিধর্ম অপয়া নারী, দ্বিতীয়বার যেন এই দিকে আর পা না পড়ে। হাসলো স্পর্শী, বলল, সে আপনি বললেও আমি যাব, আর না বললেও যাব। আর কি করে ভাবলেন এত কিছুর পরেও আমি শ্রাবণীকে এই বাড়িতে রেখে যাব? আমি জানি তো ওর কোনো নিরাপত্তা নেই। এরপর ওর বাবা মা ওর লেখাপড়া বন্ধ করে দেবে মেয়ের নিরাপত্তার কথা ভেবে। তারপর মান সম্মানের ভয়ে কোথাও থেকে এক লোক এনে বিয়ে দিয়ে ঝামেলা সরিয়ে দিবে। কিন্তু আমি তো এসব হতে দেব না। মাত্র এইচএসসি পরীক্ষা দিল, ওকে আমি আমার সাথেই নিয়ে যাব। পিছু ফিরে শ্রাবণীর বাবার দিকে তাকালো, বলল, আঙ্কেল, শ্রাবণী অনেক মেধাবী, ওকে কি আপনারা পড়াতে চান না? ভাঙাচোরা কণ্ঠে তিনি বললেন, আমার অবস্থা এতটাও খারাপ নয় যে একমাত্র মেয়েকে পড়াতে পারবো না। মুচকি হাসলো স্পর্শী, বলল, ঠিক আছে, ওকে আমার পরিচিত এক কোচিংয়ে ভর্তি করে দিব। ওখানেই মেয়েদের সাথে হোস্টেলে থেকে লেখাপড়া করবে। অন্ধকারাচ্ছন্ন রাত, চারিদিকে ভরা পূর্ণিমার জ্যোৎস্নায় ছেয়ে গেছে পৃথিবী। ঘড়ির কাঁটায় তখন মাত্র 10:30। আজকে প্রতিদিনের তুলনায় দ্রুতই বাড়িতে এসেছে পরশ। ঢোলা একটা ট্রাউজার আর গেঞ্জি পরে বিছানায় এলো। বালিশে মাথা দিতেই ভেসে উঠল তখনকার ঘটনা। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল। পাশ ফিরে কাত হয়ে শুতেই কানে বাজলো পাভেলের বলা কথাগুলো। তোকে দেখলে আমারই তো ভয় করে। ভাবতেই দুম করে উঠে বসলো। সত্যিই কি তাকে এতটাই ভয়ঙ্কর দেখায়? বিছানা থেকে উঠে আলতো পায়ে ড্রেসিং টেবিলের সামনে গেল। আলতো হাতে বড় চুলগুলো আঙ্গুল দিয়ে পিছনে টেনে নিল। হাত দিয়ে দাড়িগুলো ছুঁয়ে মনে মনে বলল, সামান্য কিছুটা হলে দাড়ি খুব ছোট করা উচিত। তার বয়সের সাথে এতটা বড় রাখা হয়তো কিছুটা বেমানান। ভাবনায় নিমজ্জিত থাকা অবস্থাতেই হুট করে কানে ভেসে আসলো পাভেলের কথা। দাঁত কেলিয়ে বলছে, এ বাবা, তুই কি এখনো সেই মেয়েটার কথা ভাবছিস? এখনো ভুলতে পারিসনি? বাই দা ওয়ে, প্রেমে টেমে পড়ে যাসনি তো ভাই? অবাক নয়নে পিছনে তাকালো পরশ। পাভেল এখনো হেসেই যাচ্ছে। ভ্রু কুচকে অন্যদিকে তাকালো, তারপর বিরক্তির সুরে বলল, এখন আমি ঘুমাবো।
একটু বিরক্ত করার চেষ্টা করবি না। তুই ঘর থেকে বের হ, দরজা লাগাবো। এক ছুটে রুমের ভিতরে এলো পাভেল। পুনরায় হেয়ালির সুরে বলল, তুই এমন কেন? ভালো লেগেছে বললেই তো হয়, এমন ঢং করার কি আছে? এক্ষুনি তো দাঁড়িয়ে হাত দিয়ে ওই মেয়েটার কথাই ভাবছিলি। দাঁতে দাঁত চেপে পরশ বলল, আশ্চর্য, আমি মেয়েটার কথা ভাবতে যাব কেন? আমি তো তোর কথা ভাবছিলাম। মুহূর্তেই দাঁত দিয়ে জিভ কেটে পাভেল বলল, ছি ছি, তুই আমার কথা ভাববি কেন? ছেলেদের ভাবনা থাকবে মেয়েরা, তাদেরকে বাদ দিয়ে তুই আমায় নিয়ে কেন ভাবছিস ভাই? প্লিজ বোঝার চেষ্টা কর, আমি একটা ছেলে, আমি তো। সাথে সাথেই পিঠের উপর দুম করে কিল বসালো পরশ। কান টেনে দরজার বাইরে বের করে বলল, আমার রুমের ধারে কাছে যেন তোকে না দেখে। বলেই দরজা লাগিয়ে দিল। নিজের উপর বিরক্ত হয়ে থমথমে পায়ে বিছানায় বসলো। দরজার ওপাশ থেকে পুনরায় পাভেল বলল, রাতে যদি ওই মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখিস তাহলে আমাকে পুরোটা খুলে বলিস, আমি তোকে স্বপ্নের পুরো অর্থ বুঝিয়ে দেব। তুই তো আর কিছু বুঝিস না। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত ধরণী। রাতের নিখোশ কালো অন্ধকার সময়ের সাথে সাথেই হারিয়ে গেছে শুভ্রতার আলোর বিপরীতে। ঘড়ির কাঁটায় তখন মাত্র 6:30। দিনের আলো ফুটেছে অনেকক্ষণ। বেশ তোড়জোড় করে ব্যাগ গোছাচ্ছে স্পর্শী। পাশে ভীতু বেশি একটা স্কুল ব্যাগ খামছে বসে আছে শ্রাবণী। অনন্দা দূরেই করুণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে স্পর্শের দিকে। বাকিরা সবাই গোছগাছ করে দিতে ব্যস্ত। সকাল 10:30টায় পিরোজপুর থেকে ঢাকা যাওয়ার বাস আসবে। হিসেব মতে 10টা 10:30টায় ঘর থেকে বেরোলেই পারফেক্ট হতো, কিন্তু এতক্ষণ অপেক্ষা করতে হবে সত্ত্বেও তারা বেরিয়ে পড়লো বাড়ি থেকে। কেননা ঠাকুর মশাই তাদেরকে দ্বিতীয়বার দেখলেই রেগে যাবে। নিজের অপমানকে এত তাড়াহুড়ো ভুলবে না কভুও। শেষে আবার ঝামেলা বাঁধবে। স্পর্শী চায় না আবারও কোনো ঝামেলা হোক। প্রথমত এর দায় সম্পূর্ণরূপে অনন্দার পরিবারের উপর পড়বে। দ্বিতীয়, শ্রাবণীকে আর কোনো ঝামেলায় ফেলবে না সে। দুহাতে দুটো ব্যাগ নিয়ে শ্রাবণীকে নিয়ে এগিয়ে এলো গেটের কাছে। নির্জন গ্রামের রাস্তা। কিছুক্ষণ পর পর দু একজন মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। প্রায় 10 মিনিট বটগাছের গোড়ায় বসার পর একটা অটো আসলো। হাতে হাতে ব্যাগগুলো নিচে উঠে বসতেই থমকে গেল। পেছন থেকে অনুশোচনার স্বরে সব্যসাচী বললেন, ক্ষমা করো মা, ডেকে এনে তোমাকে অপমান করলাম, তোমার পক্ষ নিতে পারিনি। আসলে কি বলতো, দিন শেষে সমাজ নিয়েই চলতে হয়, তাই সবসময় সমাজের বিরুদ্ধে যেতে পারি না মা। হাসলো স্পর্শী। অনন্দার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, বিপক্ষে তো জাননি, আপনার নীরবতাকেই সম্মতি মনে করে মনে আরো বেশি সাহস পেয়েছি। আলতো হাসলো সব্যসাচী। স্পর্শী গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরা শ্রাবণীকে তার মায়ের থেকে আলাদা করলো। তাদেরকে আশ্বাস দিয়ে চলে এলো অটোতে। গাড়ির চাকা ইতিমধ্যেই ঘুরতে আরম্ভ করেছে। দ্বিতীয়বারের মতো স্পর্শী পিছু ঘুরে না দেখলেও শ্রাবণী সেই এক ধ্যানে নিচের পরিচিত বাড়ির গেটের দিকে তাকিয়ে রইল। গাড়ির চাকার বেগের সাথে সাথে একসময় অদৃশ্য হয়ে গেল সেই বটগাছ। ঘড়ির কাঁটা গাড়ির চাকার সাথে প্রতিযোগিতা করছে, কিন্তু পারল কই। নিজের সর্বোচ্চটা দিয়েও গাড়ির আগে পৌঁছতে পারল না। 15 মিনিটের মধ্যেই 1.5 কিলোমিটার পাড়ি দেওয়া শেষ চাকার। বাজারের মধ্যে আসতেই বন্ধ হয়ে গেল সেই চাকা। ত্রস্ত পায়ে শ্রাবণীকে ধরে নামিয়ে একটা ব্যাগ হাতে নিল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল সামনের বাস কাউন্টারের দিকে। তাকে অনুসরণ করে অটোওয়ালা ও বাকি ব্যাগ দুটো নিয়ে এলো। একটা বেঞ্চের পাশে রেখে পুনরায় গাড়ির কাছে চলে এলো। তারপর আবারও চাকা ঘুরতে লাগলো তার আপন ঠিকানায়। অস্থির হয়ে পায়চারি করছে স্পর্শী। কতক্ষণ পর পর হাত ঘড়িতে দেখে নিচ্ছে সময়। টানা 1.5 ঘন্টা অপেক্ষা করতেই কেমন বিষিয়ে উঠেছে শরীর। দাঁতে দাঁত কড়মড় করতে করতে চোখ চলছে রাস্তার দুই প্রান্তে। কোনো প্রান্ত থেকে না জানি বাস চলে আসে। উফ, ঘড়ির কাঁটায় মাত্র 8:30। এখনো টানা 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। ভেতরটা কেমন ছটফট ছটফট করছে। নিজের জেদ গিয়ে পোষালো কাউন্টারের টিকিট বিক্রয়কারীর উপর। খামখেয়ালি করে বলল, আপনারা এতটা আক্কেল জ্ঞানহীন কি করে ভাই? সময়ের একটু মূল্য নেই নাকি? একটু হলেও তো পাঞ্চুয়ালিটি মেনটেন করতে পারেন। এত দেরি হচ্ছে কেন বাস আসতে? হ্যাঁ,
চোখের কোটর বেরিয়ে আসার উপক্রম লোকটির। হাতের ফোনটাতে আর একবার শিওর হয়ে টাইম দেখে নিল, তারপর অবাক হওয়ার ভান ধরে বলল, আপনি তো ঢাকা যাবেন, আর ঢাকার বাস আসতে আসতে তো 10:30 বেজে যাবে। আপনার টিকিটে তো লেখা আছে, এত আগে আসছেন কেন? দাঁত কটমট করে স্পর্শী পুনরায় বলল, কেন? এই যে এতগুলো বাস আসলো পরপর, এরাও তো ড্রাইভার নাকি? এরা যদি আগে আসতে পারে তাহলে আপনার ঢাকার বাস কেন আগে আসতে পারবে না? থতমত খেয়ে গেল লোকটি। পাশে কাউন্টারে দাঁড়িয়ে থাকা আরো কয়েকটা মহিলা অবাক হয়ে দেখছে স্পর্শীকে। বোঝানোর স্বরে লোকটি বলল, দেখেন আপা, ঢাকার বাস তো সেই মঠবাড়িয়া থেকে লোক নিয়ে আসে, এরপর সাফা গিয়ে আবার লোক উঠায়। এভাবেই প্রায় 5-6টা জায়গায় কাউন্টার থেকে ঢাকার প্যাসেঞ্জার উঠাইয়া তারপর আমগো রূপতলি কাউন্টারে আসবে, তাই দেরি হয়। হা হয়ে গেল স্পর্শী। বুঝতে পারলেও এই অপেক্ষা করতে গিয়ে মেজাজ তার তুঙ্গে। খামখেয়ালি করে পুনরায় বলল, কেন? এটা কি লোকাল বাস নাকি? এত জায়গায় থামাতে হবে কেন? আজব সব লোকজন। ব্যাগের পাশের বেঞ্চে শ্রাবণীকে বসিয়ে সামনের রাস্তায় হাঁটছে স্পর্শী। মন কিছুতেই মেজাজকে হারাতে পারছে না। হুট করে দূরের এক দোকানে তাকাতেই অবাক হয়ে গেল। চোখে মুখে উপচে পড়ছে তার উত্তেজনা। ওখানে যাবে কি যাবে না ভাবতেই প্রথমে সময় দেখে নিল। 9:30 বাজে। এখনো 1 ঘন্টা বাকি বাস আসতে। শুধু শুধু দাঁড়িয়ে থেকে অপেক্ষা করার থেকে অন্যকে চালানো অধিক শ্রেয়। এতে মন মেজাজ তো শান্ত হবেই, সাথে সময়ও কেটে যাবে। যেমনি ভাবনা অমনি কাজ। দ্রুত পায়ে হেঁটে গেল রাস্তার ওপাশে। এই তো পাশের এক দোকান থেকে বেরোচ্ছে পরশ শিকদার সহ দলের বাকিরা। হয়তো আজকে এদিকটাতে ঘুরে দেখবে। আরে বাহ, এখন দেখতে দারুণ লাগছে, একদম পারফেক্ট। পেছন থেকে মেয়েলি কণ্ঠস্বর শুনতেই পেছনে তাকালো পরশ। স্পর্শীকে দেখতেই ভ্রু কুচকে চাইল। পরক্ষণেই পাভেলের দিকে তাকিয়ে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। পাভেল এগিয়ে গেল স্পর্শীর দিকে। মুখভঙ্গি সিরিয়াস করে প্রশ্নবিদ্ধ করল, কাকে দারুণ লাগছে? মুহূর্তেই চিফ কাটল স্পর্শী। দ্রুত বলল, আই মিন আজকে দাড়িটা ছোট করেছে তো তাই ভালো লাগছে। আমি বলতে চাইছি এখন নেতা নেতা লাগছে। থেমে দেবে যাওয়ার কণ্ঠে আস্তে করে বলল, এতদিন তো গুন্ডা গুন্ডা লাগতো। তড়িৎ বেগে আবারও স্পর্শীর দিকে চাইলো পরশ। এই মেয়ে সীমার বাইরে কথা বলছে। আশেপাশে তাকাতেই দেখলো উৎসুক জনতা তাদের দিকে তাকিয়ে আছে। দ্রুত পায়ে সেখান থেকে গাড়ির দিকে এগিয়ে এলো। পাভেলও আর টুশব্দ করলো না, চুপচাপ অন্যদের তার সাথে ভাইয়ের পিছু নিল। এলাকার লোকজনের দৃষ্টি মোটেও সুবিধার লাগছে না তাদের কাছে। স্পর্শী অবাক হয়ে তাকিয়ে রইল। তাকে এক প্রকার ইগনোর করে সবাই চলে গেছে। দ্রুত পায়ে পাভেলদের পেছনে যেতে যেতে চেঁচিয়ে বলল, এই যে শুনুন এমপি মশাই, আপনি তো এখানকার নেতা, বিচার করে যান। আমাকে এই এলাকার একটা মন্দিরের ঠাকুর মশাই গ্রাম ছাড়া করেছে। সে আমাকে ঘুরতে দেয়নি। 3 দিনও শান্তিতে থাকতে পারিনি আমি। বিচার করে যান। থমকে দাঁড়িয়ে পড়ল পরশ, কিন্তু পিছু ফিরল না। সামনে যেতে যেতে আওড়ালো, প্রশংসাজনক কাজ করেছে ঠাকুর মশাই। স্পর্শী ছুটে পরশের সামনে দাঁড়ালো। মুখভঙ্গি সিরিয়াস করে বলল, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? দেখুন, কথা না বললে আমি ভাববো আপনি আমাকে অপমান করছেন। পরশ টান টান হয়ে স্পর্শের সামনে দাঁড়ালো। গম্ভীর মুখশ্রী নিয়ে বলল, অপমান করতে তো চাইছে। স্তব্ধ হয়ে গেল স্পর্শী। অপমানে মুখ থমথমে হয়ে গেল। পরশ আর পিছু তাকালো না। ত্রস্ত পায়ে গাড়ির ভেতরে ঢুকলো। এতক্ষণে যেন ভ্রম দূর হলো তার। পরশকে পুনরায় দলের লোকের সামনে অপমান করতে বলল, গতদিন আপনাকে আমি 200 টাকা দিয়েছিলাম চুল আর দাড়ি কাটার জন্য, কিন্তু আপনি শুধু দাড়ি ছোট করেছেন। বাকি 100 টাকা এক্ষুনি দিন। আমি ভাবতে পারছি না সামান্য এই 200 টাকা থেকে 100 টাকা সরালেন। না জানি সরকারের দেওয়া জনগণের ত্রাণের কোটি কোটি টাকার কত কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন।
বলেই পেছন ঘুরে দিল ভোর দৌড়। এতক্ষণে লক করা গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে সবাই। পাভেল নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এক তো অপমানের মধ্যেও তার পেট ফেটে হাসি আসছে। দাঁতে দাঁত চেপে ছুটে যাওয়া স্পর্শীকে পুনরায় দেখে নিল পরশ। এখন এই পাঁচই বেয়াদব ছুটন্ত মেয়েকে ধরতে গেলে তাদেরও ছুটতে হবে। শেষে গ্রামের লোকজন উল্টো ভেবে কেলেঙ্কারি ঘটিয়ে ফেলবে। এই মেয়েও কম নয়, ভীষণ রকমের অসভ্য। এর থেকে মিথ্যে শোনাটা মোটেও অসম্ভবের কিছু না। যদি গ্রামের লোকজনদের বলে দেয় তাকে ইফটিচিং করছিল এমপির লোকেরা, উফ, সারা শরীর রাগে বিষিয়ে উঠেছে। এই মেয়ের সাথে তৃতীয়বার দেখা হোক সেটা পরশ খুব করে চায়। সেদিন বুঝিয়ে এবং ঠিকঠাকভাবে চিনিয়ে দিবে পরশ শিকদার আসলে কি। ঘন ঘন শ্বাস নিচ্ছে স্পর্শী। প্রায় 5 মিনিট ছুটে এসেছে সে। এই তো খানিকটা পরেই কাউন্টার। এখান থেকে শ্রাবণীকে দেখা যাচ্ছে পায়ের ধীর গতিতে জোরে জোরে শ্বাস নিতে নিতে দাঁড়িয়ে পড়ল সেখানেই। মাথাটা ঘুরে উঠল যেন। চোখের সামনে কেমন অন্ধকার। কষ্ট করেও কেন জানি চোখ খুলতে পারছে না স্পর্শী। হঠাৎই শরীরের পুরোপুরি ভর হারিয়ে লুটিয়ে পড়ল রাস্তার মাঝখানে। এরই মধ্যে পেছন পেছন দ্রুত গতিতে ধেয়ে আসলো এক বাস। মুহূর্তেই চারিদিকে হইচই পড়ে গেল। শেষ মুহূর্তে ভীষণ কষ্টের মধ্যে আবছা চোখ মেলল স্পর্শী। দূর থেকে লোকজন এগিয়ে আসছে চিৎকার করে। এরই মাঝে পরিচিত মেয়ে শ্রাবণীর ছুটে আসার অবয়ব ভেসে উঠল চোখের সামনে। আর পারল না মেলে রাখতে। আচমকাই বন্ধ হয়ে গেল সেই কোমল অশ্রুসিক্ত চোখ দুটির পাতা। দ্রুত পায়ে আশেপাশের জনমানবকে সরিয়ে ফাঁক ফোকর এড়িয়ে ছুটে স্পর্শীর কাছে পৌঁছল শ্রাবণী। চোখের অশ্রুগুলো বাদ মানছে না। সে সত্যিই অপয়া। যার কাছে আশ্রয় খোঁজে সেই বিপদে পড়ে যায়। এক হাত দিয়ে চোখ মুছে রাস্তায় অজ্ঞান হয়ে থাকা স্পর্শীর পাশে বসলো। দুহাত দিয়ে চাপটে ধরে ডাকতে লাগলো অনবরত, দিদি, ও দিদি, ওঠো। কি হলো তোমার? কেউ একটু জল দিন না তাড়াতাড়ি। আশেপাশে ভিড় জমে গেছে ইতিমধ্যেই। স্পর্শীর গায়ে আঁচ লাগার আগেই দ্রুত গতিতে এগিয়ে চলা বাসের ড্রাইভারটি ব্রেক কষে নেয়। সম্পূর্ণ ঘটনাতে তার এমন কোনো দোষ না থাকলেও অকারণে শুনতে হচ্ছে আশেপাশের ক্ষেপে থাকা জনমানুষের ক্ষোভযুক্ত গালি। কেউ তো কলার চেপে ধরেছে, আবার কেউ কেউ গায়ের উপর হামলে পড়ছে মারার জন্য। এই লোকসমাজ এমনই। কেউ বিপদে পড়লে তাকে যে প্রথমে সে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্যে সাহায্য করতে হয় সেটা মোটেই ভাবনাতে আনে না তারা। বরং যে ব্যক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যক্তিকে আগে ছাড়ে। এ যেন তাদের গায়ের জোর খাটানোর চিরাচরিত ভাবনা। গাড়ির মিররের পেছনে জমে থাকা জনমানবহীন জায়গাটায় এমন লোক সমাগম দেখে ভ্রু কুঁচকে ফেলল পরশ। চিৎকার, চেঁচামেচি, ধমক, ধাক্কাধাক্কি সব মিলিয়ে যেন রণক্ষেত্রের রূপ নিয়েছে জায়গাটি। ড্রাইভারকে নির্দেশ দিল গাড়ি ঘুরিয়ে পেছনে যাওয়ার। সেখানে পৌঁছতেই হনহন করে একে একে সবাই নামলো। এমপির গাড়ি ও বডিগার্ডদের দেখতেই লোকজন দুপাশে চেপে গেল। গম্ভীর মুখশ্রী নিয়ে এগিয়ে গেল কাঙ্ক্ষিত স্থানে। এক অষ্টাদশী কন্যা কাঁদছে তার মাটিতে লুটিয়ে পড়ে থাকা অন্য এক মেয়েকে দেখলো সেখানে। এখানে কি হয়েছে? গম্ভীর কণ্ঠে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলো পরশ। পাশে থাকা এক মধ্যবয়স্ক দোকানদার ক্ষিপ্ত হয়ে ড্রাইভারকে পরশের সামনে আনলো। চেঁচিয়ে বলল, এমপি সাহেব, এই ড্রাইভার অনেক জোরে বাস চালাইছে। মাইয়াটা ভয় পাইয়া গেছে। আর একটু হইলে মাইয়াটা গাড়ির তলে চাপা পড়ে যাইতো। থতমত খেয়ে গেল ড্রাইভার। কিছুই বুঝে উঠতে পারল না। অস্থির হয়ে পরশের উদ্দেশ্যে বলল, এমপি সাহেব, আমি মানছি জোরে গাড়ি চালাইছি, কিন্তু এই মেয়েটার ক্ষতি হওয়ার আগেই গাড়ি থামাইয়া দিছি। এমন ভুল আর কখনোই হবে না। আমার বাস ভরা প্যাসেঞ্জার। প্রয়োজনে ম্যাডামের চিকিৎসা খরচ আমি দিয়া দিব, কিন্তু আমারে যাইতে দেন। কোনো কথায় সায় দিল না পরশ। গম্ভীর পায়ে আরেকটু সামনে যেতেই চমকে উঠল। মাথা কাত করে দেখতে গিয়েও আবার সোজা হলো। গম্ভীর হয়ে শ্রাবণীকে বলল, মেয়েটার মুখের উপর থেকে চুলগুলো সরাও তো। শ্রাবণী খানিকটা থমকে গেল। তারপর আলতো হাতে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। থমকে গেল পাভেল। দ্রুত পায়ে পরশের পাশে গিয়ে নিচু স্বরে বলল, এই তো এলো মেয়েটা, এর মধ্যে কি হয়ে গেল? পরশ চোখ সরিয়ে নিল। ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, আপনি যান, আমি বুঝতে পারছি।
আপনার মোটে দোষ ছিল না। অবাক হয়ে তাকিয়ে রইল ড্রাইভার। দ্রুত পায়ে উঠে গেল গাড়িতে। স্টার্ট দিয়েই এক প্রকার পালিয়ে গেল নিজের গন্তব্যের দিকে। এলাকার লোকজন কিছুটা আর চোখে দেখল পরশকে। এই তো কিছুক্ষণ আগেও মেয়েটাকে তাদের এমপির সাথে দেখে কত কিছু ভেবেছিল, অথচ সেই মেয়েটাই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে। কিন্তু এমপির মধ্যে ভাবান্তর নেই, তিনি নিশ্চিন্ত হয়ে অবজ্ঞা করে দাঁড়িয়ে আছে তার সামনে। মেয়েটার চোখে মুখে পানি দিয়ে ওই বেঞ্চে বসাও, ঠিক হয়ে যাবে। আর আপনারা ভিড় কমান, অজ্ঞান হয়ে গেছে। তেমন কিছু হয়নি, মাঝে মধ্যে মুখকে বিশ্রাম নিতে দেওয়ার জন্য হলেও একটু একটু অজ্ঞান হওয়া উচিত। উপস্থিত সবাই খানিকটা অবাক হলেও কেউ দ্বিমত করল না। ধীরে ধীরে ভিড় কমিয়ে দিল। দুহাত দিয়ে মাথা চেপে ধরে আহ করে শব্দ করল স্পর্শী। এতক্ষণে কেউ খেয়াল না করলেও স্পর্শীর বেদনাতুর শব্দে সেদিকে চাইল। আচমকা পিচ ঢালা রাস্তার ওপর পড়ায় কপালের ওপরটা না ফাটলেও থেতলে গেছে, যেটা এতক্ষণ চুলের আড়ালে ছিল। পরশ কিছুটা চমকালো। পরক্ষণেই পাভেলকে ইশারা দিয়ে কাছে রাখলো। ভাইয়ের কথা শুনতেই স্পর্শীর দিকে এগিয়ে গেল পাভেল। একটা রিক্সা ডেকে উঠিয়ে দিল তাকে। ভাড়া দিয়ে সদর হসপিটালে নামিয়ে দেওয়ার জন্যে বলল। তাদের পেছনে অন্য একটা রিক্সাতে পাঠিয়ে দিল আর একজন বডিগার্ডকে। মাথা তুলতে পারছে না স্পর্শী, গা গুলিয়ে বমি আসছে বারবার। এ আল্লাহ, এটা তো ভালো লক্ষণ নয়। এখন রায়বাড়িতে থাকলে কোনোভাবে ঠাকুরমশাইয়ের কানে এই কথা গেলে কেলেঙ্কারি ঘটে যেত। এত ব্যথার মধ্যেও হাসি পেয়ে গেল স্পর্শীর। পেটের উপর হাত রেখে দুষ্টুমির স্বরে বলল, এই ভেতরে কেউ আছিস টাছিস নাকি? থাকলে তাড়াতাড়ি বের হয়ে আয়, তারপর ভালো মতো তোর বংশ পরিচয় বল। কোনখান থেকে হুট করে টপকালি রে বাপ? তুই তো ভুল করে চলে আসিস, তোর বাপের তো এখনো দেখাই নাই। একটু ধীরে সুস্থে আয়, রয়ে শুয়ে বাপ। এরই মধ্যে নার্স চলে এলো। কপাল ড্রেসিং করে ওষুধ লিখে দিতেই কৌতূহলী হয়ে স্পর্শী বলল, হুট করে এমন অজ্ঞান হলাম কেন নার্স? ডাক্তার কি কিছু বলেছে? তুমি কখন থেকে না খেয়ে আসো মা? এমন করলে তো গ্যাস চারপাশ থেকে তোমাকে গ্রাস করবে। কিছু খেয়ে নিয়ে এখানে ওষুধগুলো খেয়ে নিও। রুমের ভেতর ঢুকতে ঢুকতে ডাক্তার বলল। আলতো হাসলো স্পর্শী। সত্যিই তো, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তার উপর সেই কড়া রোদের মধ্যে 2 ঘন্টা রাস্তায় হেঁটেছে। কেটে গেছে অনেক প্রহর, ঘড়ির কাঁটায় প্রায় 12টা। যেখানে 10:30 পর্যন্ত অপেক্ষা করতে হিমশিম খাচ্ছিল স্পর্শী, সেখানে এখন 12টার গাড়িতে উঠতে হচ্ছে। তাড়াতাড়ি যেতে চেয়েছিল, অথচ সৃষ্টিকর্তা এখন আরও 2 ঘন্টা দেরি করিয়ে পাঠাচ্ছে তাকে। হেল্পারের সাহায্য নিয়ে বক্সে মালামালগুলো নিয়ে শ্রাবণীকে ধরে উঠে গেল সিটে। মুহূর্তেই ক্রিং ক্রিং করে বেজে উঠল ফোন। রিসিপ্ট করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলল, কিরে, তুই কি আর জীবনেও সাভারে আসবি না? আমার কথা তো মনেই করিস না। ওখানে নতুন বোন পেয়েছিস নাকি নতুন বর পেয়েছিস, যাকে পেয়ে আমার মতো একটা কিউট মেয়েকে ভুলে গিয়েছিস? এই আপু, তুই আবার বিয়ে টিয়ে করে বসিসনি তো? অনন্দাদির তো বড় ভাইও নেই, কাকে বিয়ে করলি? এটা কিন্তু মোটেও ঠিক করিসনি। ও মা, শুনছো? আপু নাকি গ্রামের কোনো ছেলেকে বিয়ে করেছে। হতাশ হলো স্পর্শী, মাথাটা আবার ধরেছে। আর সেই বকবকানি শুনতে একটুও ভাল লাগছে না। কোনোরূপ উত্তর না দিয়েই আস্তে করে কেটে দিল ফোন। সময়ের সাথে স্থিতিশীল চাকা ঘুরতে লাগলো ইঞ্জিনের তালে তালে। লাল রঙা বাসটার ডান পাশের 3 নম্বর লাইনে বসেছে শ্রাবণী। তার পাশেই জানালা ঘেঁষে খানিকটা মাথা হেলিয়ে বসে আছে স্পর্শী। মাথার যন্ত্রণার কাছে হার মেনেছে গায়ে মাথায় জড়ানো ওড়নাটা। অবহেলায় পড়ে আছে খোপার উপর। কপালের দুধার থেকে দইগোছা চুল বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ে যাচ্ছে কানের দুপাশ জুড়ে। আরশির ফোন কেটে দেওয়ায় সে বারবার ফোন দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে অসহ্য লাগছে স্পর্শীর। ব্যাগ হাতড়ে ফোন বের করে সুইচ অফ করে দিল। তারপর আলগোছে চোখ দুটি বন্ধ করে সিটে গা হেলিয়ে দিল। সময় তার নিজস্ব গতিতেই চলতে লাগলো। গাড়ির ইঞ্জিনের শব্দের সাথে বাতাসের দমকা স্নিগ্ধতায় ঘুমের দেশে হারিয়ে গেল স্পর্শী। হুট করেই কানের কাছে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, দিদি, ও দিদি, ওঠো, দেখো না সবাই চলে যাচ্ছে।
অনেক কষ্টে বিরক্তি নিয়ে চোখ খুলল স্পর্শী। মুহূর্তেই কপালের আঘাতের জায়গাটা যেন চিরে উঠল। চোখ খুলে চারপাশে তাকাতেই কিছুটা হুঁশ এলো। গাড়ির ইঞ্জিন বন্ধ। জানালা দিয়ে তাকাতেই দেখলো সামনে ওভারব্রিজ। খানিকটা অবাক হয়ে গেল স্পর্শী। মাত্রই তো ঘুমালো, এর মধ্যেই এসে গেল কিভাবে? হাতের ঘড়িতে টাইম দেখতেই চমকে গেল। ঘড়িতে 4:56 বেজে গেছে। দ্রুত শ্রাবণীর হাত ধরে তড়িৎ গতিতে নেমে গেল গাড়ি থেকে। হেল্পার সাথে সাথেই বক্স থেকে ব্যাগ 3টে নামিয়ে দিল তাদের। এলোমেলো পায়ে ঘুম ছড়ানো চোখে ব্যাগ হাতে নিয়ে ওভারব্রিজের কাছে এলো। শ্রাবণী ও তার পিছু পিছু গুটি গুটি পায়ে চলে এলো। প্রতিটি সিঁড়ি পার হতেই দম বেরিয়ে যাচ্ছে স্পর্শীর। আচমকাই ব্যাগ রেখে তার উপর বসে পড়ল। অবুঝের মতো তাকিয়ে রইল শ্রাবণী। বেশ কিছুক্ষণ পর সাহস নিয়ে আমতা আমতা করে বলল, দিদি এখানে কেন বসেছো? বাসায় যাবে না? বিরক্ত হলো স্পর্শী। চোখ দুটো ছোট ছোট করে শ্রাবণীর উদ্দেশ্যে বলল, এটাই আমাদের বাসা, তোমাকে এখানেই থাকতে হবে। বেশি পকপক করলে ফিক্কা মেরে ব্রিজের নিচে ফেলে দিব। চমকে উঠল শ্রাবণী। উকি মেরে ব্রিজের নিচে চাইল। সেকেন্ডের ব্যবধানে একে একে বাস ট্যাক্সি চলে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। খানিকটা শঙ্কিত হয়ে পুনরায় স্পর্শের দিকে তাকালো। এলোমেলো পায়ে আবারও উঠে দাঁড়িয়েছে সে। ব্যাগ হাতে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলেছে, আমার পিছু পিছু আসো, এদিক সেদিক যাবে না। মন্ত্রমুগ্ধের ন্যায় মাথা নাড়িয়ে আবারও হাঁটতে আরম্ভ করলো শ্রাবণী। ব্রিজের নিচে রেডিও কলোনির রিক্সার স্ট্যান্ড। আলতো পায়ে হেঁটে রিক্সায় উঠল তারা। তারপর ড্রাইভারের উদ্দেশ্যে স্পর্শী বলল, সোসাইটি গেট চলুন মামা। মিনিটের ব্যবধানে রিক্সা চলতে আরম্ভ করলো। মিনিট 10 মধ্যে গেটের সামনে গাড়ি থামালো। এপাশ থেকে ছিটকিনি নাড়া দিতেই ভেতর থেকে দৌড়ে আসার শব্দ পাওয়া গেল। গেট খোলা মাত্রই চিৎকার করে উঠল আরশি। দ্রুত হাতে চড়িয়ে ধরতেই পেছনে গুটি গুটি পায়ে দাঁড়িয়ে থাকা শ্রাবণীকে নজরে এলো। ভ্রু কুচকে তাকিয়ে রইল সেদিকে। পরিচয় জিজ্ঞেস করার প্রয়াস করে স্পর্শীর দিকে পুনরায় তাকাতেই আঁতকে উঠল। কপাল সাদা ব্যান্ডেজে ঢাকা। কিছু জিজ্ঞেস করার আগেই স্পর্শী বলল, অ্যাক্সিডেন্ট করেছি আমি, এবার সামনে দিয়ে সর, ভেতরে যাব। মুহূর্তেই পুরো বাড়ির দেওয়াল চিৎকারে প্রতিধ্বনিত হতে লাগলো। আর সে চিৎকার করে বলল, আপু আম্মু অ্যাক্সিডেন্ট করেছে। ভ্যাবাচেকা খেয়ে গেল স্পর্শী। ভ্রু কুচকে তাকাতেই আর সে শুধরে নিল নিজেকে। পুনরায় গলার দামামা বাজিয়ে বলল, আম্মু আপু অ্যাক্সিডেন্ট করেছে। মুহূর্তেই খুন্তি হাতে ছুটে এলো পিপাসা। গায়ের ওড়নার এক পাশ ধরে কপাল মুছতে মুছতে স্পর্শীর সামনে দাঁড়ালেন। আর চোখে মায়ের দিকে তাকিয়ে চোরা কণ্ঠে বলল, তুমি পার্লারে যাওনি? কোনো রকম ভাবান্তর দেখা গেল না পিপাসার মধ্যে। ছিলের নজরে স্পর্শীর কপালের দিকে তাকিয়ে ভ্রু কুচকে কঠোর কণ্ঠে বলল, মাথা ফাটিয়েছিস কিভাবে? পাত্তা দিল না স্পর্শী। থুতনি নাচাতে নাচাতে অন্যদিকে তাকিয়ে বলল, মাথা ফাটাইনি তো, কপাল ফাটিয়েছি। আই মিন কপাল থেতলে গেছে, সেটাও আমার দোষে নয়। চোখ কটমট করে চাইলেন পিপাসা। 2 কদম এগিয়ে এসে স্পর্শীর চুল সরিয়ে কপাল দেখতে দেখতে বলল, দেখি কতটা চুল কাটতে হয়েছে। আউজ লাগছে মা, মাথা যন্ত্রণা করছে খুব, একটু রুমে যেতে দাও, সরো তো। বলেই রুমের দিকে এগিয়ে গেল স্পর্শী। এরই মধ্যে পেছনে গুটিসুটি পাকিয়ে থাকা শ্রাবণীর দিকে নজর পড়ল পিপাসার। নিজের চিরচেনা কঠিন সত্তাকে মুহূর্তের মধ্যে বিলুপ্ত করে কোমল চাহনিতে তাকালেন। আলতো হেসে বললেন, তুমি কে? ভুল করে কি আমাদের গেটে ঢুকে পড়েছো? অস্বস্তিতে পড়ল শ্রাবণী। কিছুটা হিমশিমও খেলো। স্পর্শী দিদি ওকে ফেলে একাই চলে গেল। এখন কি পরিচয় দেবেও পিপাসা আলতো হাসলো। শ্রাবণীর অস্বস্তি বুঝতে পেরে বলল, আরে এত ভয় বা লজ্জা পাওয়ার দরকার নেই। একসময় এমন ভুল আমি প্রচুর করেছি। সে সময় নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিলাম। ওই সময় প্রতিদিন অন্যদের বাড়ির গেটে নক করতাম। এখানকার প্রায় গেটগুলোই কিছুটা দেখতে একই রকম। শেষেই সামনে সাদা গোলাপ গাছটা দেখে চিনতাম, এটাকে চিহ্ন মনে করতাম। তুমি বুঝি নতুন ভাড়াটিয়া? তা কোন বাড়িতে উঠেছে তোমার ফ্যামিলি?
পিপাসার কথা শুনে গেটের সামনে এক পলক তাকালো শ্রাবণী। সামনেই কি সুন্দর একটা বড় গোলাপ গাছ, থোকায় থোকায় সাদা ফুলে সবুজ গাছটা একটা ভিন্ন নকশায় দৃশ্যমান হয়েছে। পিপাসার ডাকে পুনরায় তার দিকে ফিরল শ্রাবণী। ফ্লোরের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, আমি স্পর্শীদের সাথে এসেছি পিরোজপুর থেকে, উনি নিয়ে এসেছেন। পলকহীন ভাবে এক মুহূর্ত তাকিয়ে রইল পিপাসা। মুহূর্তেই জিভে কামড় মেরে বললেন, এমা, তুমি এতক্ষণ ধরে বোকার মতো চেয়েছিলে কেন? তাহলে বলেই তো পারতে। চলো চলো ভেতরে আসো। এই আসি, ওকে নিয়ে তোর রুমে যা তো। মেয়েটাকে বাথরুম দেখিয়ে দে, হাত মুখ ধুয়ে আসুক, আমি খাবার বাড়ছি। খানিকটা ইতস্তত করে হেসে শ্রাবণীকে নিয়ে রুমে গেল আরশি। বাথরুম দেখিয়ে দিতেই দ্রুত ঢুকে পড়ল সেখানে।